90s তোমার মানে 90 শতকে তোমার গান যে গান এখনো মানুষের মুখে মুখে থাকে, এত ক্যাসেট এত গান কই হারায় গেল লাগা? এই অভিশাপ আর আশীর্বাদ, এই যে লাগার ব্যাপারটা, এটা যদি তুমি একটু কো। হ্যাঁ, আমার ত্রিপুরার মানুষ, আমার আগরতলার মানুষ সবাই আমাদেরকে একটু ভালোবাসা দাও। আর আমরা কি করি, একটা বিয়ে হলে একটা বাচ্চা হলে 2 পয়সার আশায় নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। ওয়েলকাম টু আওয়ার শো টক উইথ ঋতু পডকাস্ট। আজকে আমরা সঙ্গে যে আছে সে আমরা ত্রিপুরাতে অনেক পরিচিত। 90s দিকে আমরা যেমন তার নামে ভয় পাইতাম ছোট ছোট বাচ্চারা, তার গানে কিন্তু আমরা ভীষণ মারতাম। নট আদার দেন আমার ফেভারিট চুমকি। চুমকি দি, নমস্কার। নমস্কার। কেমন আছেন? নমস্কার। কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, 90s তোমার মানে 90 শতকে তোমার গান যে গান এখনো মানুষের মুখে মুখে থাকে, এত ক্যাসেট এত গান কই হারায় গেল লাগা? হারাই যায়নি। আমি যখন গান করতাম তখন ছিল ক্যাসেটের বাজার। হ্যাঁ, অডিও ক্যাসেটে গান গাইতাম, অডিও ক্যাসেটে টেপ রেকর্ডাতে গান শুনতো মানুষে টেপ রেকর্ডাতে গান শুনতো। তখন আমাদের জীবনটা ছিল ওইভাবে, আমাদের শিল্পীতে ছিল ওইভাবে। হ্যাঁ, অডিও ক্যাসেট হতো আর টেপ রেকর্ডার গান শুনতো মানুষ। আস্তে আস্তে চলে আসলাম, আমিও আসলাম ওইভাবে ক্যাসেটের থেকে সিডি ক্যাসেটে আসলাম। সিডি ক্যাসেট হয়ে গেল। সিডি ক্যাসেট থেকে ধীরে ধীরে আমাদের ত্রিপুরার মধ্যে, আগরতলা শহরের মধ্যে মোবাইল চলে আসলো। তখন প্রথম মোবাইল দেখে আমারও খুব ভালো লাগতো। একটা কিনতে পারতাম, কেউ আমার একটা মোবাইল দিত। হ্যাঁ, তার ছাড়া মোবাইল খুব ভালো লাগতো। এর ভিতরে একটা গানও করা যায়, যেমন ধরো একটা গান আমি করতে পারি। একদম 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 একদম। যখন তার ছাড়া মোবাইল দেখলাম আমার আগরতলা শহরে আসলো, আমার এত ভালো লাগতো। আমি তখন একটা গান মনে পড়তো, নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বাহ। আচ্ছা, এই যে গান গাইতা, তুমি তো শিল্পীর আর একটা জীবন হয়। হ্যাঁ, যেহেতু তুমি হিজড়া, হ্যাঁ সবাই আমি হিজড়া। হ্যাঁ, এবং এই যে হিজড়া ওয়ার্ডটা তোমার সঙ্গে যায়, সেই সঙ্গে শিল্পী ওয়ার্ডটাও তোমার সঙ্গে যায়। তুমি ব্যক্তিগত এবং তোমার যে জীবন আছে, প্রফেশনাল লাইফ, যে লাইফটা তুমি লিড করছো, গান গাইছো, সিডি ক্যাসেট, দূরদর্শন, তুমি তো অনেকখানি। আমি দূরদর্শনে প্রোগ্রাম করেছি, আকাশবাণীতে প্রোগ্রাম করেছি। সনটা তো হয়তো মনে পড়তেছে না, তবে 2000 ঢুকার আগে, 2000 ঢোকার আগে, ওই 90 শতকে। হ্যাঁ, এই যে গান গাইতা, তোমার উপার্জন কি গানের থেকেই হইতো, না আর পাঁচটা যারা আমরা দেখি মানুষের দুয়ারে দুয়ারে যায়, মানুষকে সাহায্য করার জন্য কয়, সেরকম ভাবে কাটতো? তোমার লাইফটা ঠিক কিভাবে কাটতো? আমারও তখন ওই মানুষের দুয়ারে দুয়ারে যেতে হতো। গানে আমার পেট ভরতো না। গানটা আমার ফেভারিট, গানটা আমার ভালোবাসা। গানটাকে আমি বেশি বেশি ভালোবাসছি, এখনো ভালোবাসি। আর যতদিন বেঁচে থাকবো, না মরে, যতদিন মরবো না ততদিন আমি গান গেতে চাই। যে কোনো জায়গায়, যে কোনো ধরনে আমি দৃশ্য দেখে গান বানাই ফেলতে পারি, এই আমার গুণ। আচ্ছা, কিন্তু তোমারে আমি যতটুকু দেখছি ছোটবেলায়, আমার অনেক আত্মীয় স্বজনের বিয়েতে তুমি গেছো, গান গাইছো, নাচ করছো। হ্যাঁ, গিয়েছি তো। হ্যাঁ, কিন্তু এই যে আমরা বাচ্চারা বেসিক্যালি একটা ভয় দেখায়, এই ঘুমায় পড়ো বা এই করো সেই করো, হিজড়া আইবো। কিন্তু
এই যে তোমরা দেখা একটা ভয় পাওয়া নেওয়া, এটা তুমি কিরকম ভাবে ব্যাখ্যা করবা? যেমন ধরো, এটা না করলেই ভালো, এই ভয়টা বাচ্চারা না দিলেই ভালো। আমরা কোনো এক সময়, আমার সময়তে আমি এতটুকু আসতে পেরেছি, ভয় পায় না, ভালোবাসে, ঘরে ডাকে, মানুষের ঘরে ডাকে, চুমকি দিয়ে আসো, আমাদের এখানে বসো, এক কাপ চা করি, একটা চা খেয়ে যাও, এগুলা করে। আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকে যেন আরো ভয় কমে যা, যারা এখন জন্ম নিচ্ছে বাচ্চারা, তারা যেন একদম ভয় না পায়, গার্জিয়ানে যেন ওই কথাটা না শিখায় যে হিজড়া আসতেছে, নিয়ে যাবে, হিজড়া আসতেছে, ভয় তোমাদেরকে ভয় দেখাবে। আমরা ভয় দেখাই না তো, আমরাও তো জানি যে এই জায়গাটার মধ্যে আমরা জানি যে আমরাও তো মানুষ হয়েছে, হিজড়া হয়েছে, আমরা অন্য মানুষ, তবুও তো আমরা মানুষ, আমরা কথা বলতে পারি, গান গাইতে পারি, ভাত খেতে পারি, মাছ খেতে পারি, মাংস খেতে পারি, পড়াশোনা করতে পারি। হ্যাঁ, আমরা পড়াশোনা করতে পারি। আমরা যার যার জন্ম লগ্ন থেকে যে যেমন কোয়ালিফিকেশন থেকে আসতেছে, পিছনের জেনারেশন অনেক ভালো ভালো আসবে, হিজড়ারা অনেক শিক্ষিত আসবে, কলেজ পাস আসবে, এখনো তো আছে, কলকাতা শহরে প্রফেসর আছে। তো আমার আগরতলা কেন প্রফেসর হবে না? আমার আগরতলা তো হিজড়া জন্ম নিয়েছে, আমরা জন্ম নিয়েছি, আমিও তো ত্রিপুরার সন্তান। আমি যদি জানতে চাই যে তোমার জন্ম, আমার জন্ম বাটিয়াবানগর। আচ্ছা, বাবা কি করতেন? বাবা পালের ব্যবসা করতো, আমরা পাল ছিলাম, টাইটেল পাল ছিল, রৌদ্রপাল। হ্যাঁ, বাবা আমাদের মাটির হাড়ি বানাতো, মাটির জিনিস করতো। এখন ভাইয়েরা আমাকে হিংসা করে, এই জন্য ভাইয়েরা অত্যাচার করে, নোংরা বাসা করে, এই জন্য বাপের বাড়ির পরিচয় দেই না, বাপের বাড়ির পরিচয় দেই না। মানে ওরাই কি তোমারে বাড়ি থেকে মানে আসতে? না, দূরদার করতো। হ্যাঁ, দূরদার করতো, নোংরা বাসা করতো। তখন কার কাছে কানবো? জন্ম তো দিয়েছে ভগবান, পেটে নিয়েছে মাও কানতো, আমিও কানতাম। মা বাবার কিছু করার নাই? বাবা বলেছে, আমি চলে আসতে চাইতাম, আমি রাস্তায় ঘুমাবো, চলে যাব। ভাইয়ে ভালো ব্যবহার করে না, বৌদি ভালো ব্যবহার করে না, বোনেরও ভালো ব্যবহার করে না। আমরা ভাই বোন 5 জন ছিলাম, ওরা ভালো ব্যবহার করে না। বাবা, আমি চলে যাব। তো বাবা বলতো যে চুমকি, তুই যাস না, আমি মরে গেলে তুই যেদিকে খুশি চলে যাস। তখন আমার বাবা 1988 সনে মারা গেল। 1988 সনে মারা গেল। তখন আমি ধীরে ধীরে 2-3 মাস ছিলাম বাড়িতে বাবা মারা যাওয়ার পরে। এরপর আমি চলে আসলাম। চলে এসে আমি কামানসমণি যখন বসে আছি, আমি কামানসমণিতে থাকতাম, তুলসীপতি, কামানসমণি, ওখানের অনেক ছেলেরা, শান্তিপাড়ার ছেলেরা আমাকে চিনে, আমাকে দেখেছে, আমি বসে থাকতাম, আমি কানতাম তো ভগবানের কাছে, মানুষের কাছে কানতাম না। তখন আমাকে বাতাসি হিজড়া এক নামে দেখা হয়েছে। সে আমাকে বলল, আমি বলেছি আমি আপনার সাথে চলে যাব। সে বলল, আমি হিজড়া, তুই কেন চলে যাবি? তখন কিন্তু আমি প্যান্ট শার্ট পরতাম। হ্যাঁ, প্যান্ট শার্ট পরতাম। আমার আগরতলা শহরে অনেকে প্যান্ট শার্টে দেখেছে, আমি বাইসাইকেল চালাইতাম, বাইক চালাইতাম। হ্যাঁ, আমি প্যান্ট শার্ট পরতাম। তখন উনি বলল যে আমাদের সাথে তুই কোথায় যাবি? তখন আমি ধীরে ধীরে উনি আমারে 2-3 দিন নিয়ে গেছে না, 2-3 দিন পরে উনি যে অ্যাড্রেসে থাকে ওই অ্যাড্রেসে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে ওই বাতাসি হিজড়া আমাকে আশ্রয় দিল। আশ্রয় দেওয়ার পরে, তখন ছোট ছিলাম তো, এই তখন 9-10 বছর, 9 থেকে 8 বছর, এর ভিতরে আমি বাইরে হয়ে গেলাম। বাইরে হয়ে যায় বাতাসি হিজড়ার সাথে পরিচয় হলো। বাতাসি হিজড়া আমাকে কলকাতা নিয়ে গেল, রানাঘাটে। কলকাতা রানাঘাট আমাদের বড় একটা আশ্রম আছে, হিজড়াদের আশ্রম। ওখানে শুধু হিজড়ারাই থাকে, ওখানে কোনো পাবলিক, কোনো ছেলে মেয়ে থাকে না, হিজড়ারাই থাকে। তখন আমাকে ওখানে নিয়ে রেখে দিল। উনিও ছিল কতদিন আমার সাথে, আমি কানবো বলে। তখন উনিও চলে আসলো আগরতলা আবার, আমি ওখানে রয়ে গেলাম। যখন আমার আবার 18 বছর পূর্ণ হয়ে গেল, তখন আশ্রম থেকে বলল, তুমি ভিক্ষায় চলে যাও। আমাদের হিজড়াদের যে কর্ম, আচ্ছা, ওইখানকার কি এটাই নিয়ম? হ্যাঁ, আমাদের হিজড়াদের রুলের
এইটাই নিয়ম। আচ্ছা আচ্ছা। তোমাকে বেশি বেশি ভালোবাসলে 18 বছর বয়স পর্যন্ত রাখবে, এরপরে আর রাখবে না, এরপরে বাইর করে দেবে। ও এই 18 বছরের মধ্যে কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষের বাড়ি থেকে নমস্কার দিয়ে, ভক্তি দিয়ে, ব্যবহার দিয়ে আনতে হবে 10টা টাকা, বা কেউ ভালোবেসে 10টা টাকাও দেয়, কেউ ভালোবেসে 100 টাকাও দেয়, কেউ ভালোবেসে 50,000ও দেয়, কেউ ভালোবেসে 1 লাখও দেয়। ভালোবাসা। হিজড়ারা মানুষের বাড়ি যায়, কেউ ভালোবাসে, কেউ কম বাসে, কেউ ভালোবেসে 1,000ও দেয়, কেউ ভালোবেসে 10,000ও দেয়। আচ্ছা চুমকি, ওইটা নিয়েই আমরা খাই। চুমকিদি তুমি যে এই এক্ষুনি কইলাই যে বাতাসি হিজড়া ছিল, তারা এখানে তোমারে নিয়ে গেছে বা ওইখানে তোমরা শেখানো হয়েছে যে 18 বছর পর্যন্ত তোমরা কালেকশন মানে বাড়ি বাড়ি গিয়েছে, এই যে কালেকশন গুলো কইরা তোমরা আলটিমেটলি কি একটা জায়গাতে গিয়া দাও তো নিশ্চয়ই? এটা হচ্ছে হ্যাঁ, আমি আমার গুরুর হাতে দিতাম। গুরু আমার সাথে 4 জন গেল, 4 জনকে ভাগ করে দিয়ে দিত। আজকে যা কামাইছি তা ভাগ করে দিয়ে দিব, গুরুর কাছে রাখবে না। আবার গুরু 1 ভাগ নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা। আবার গুরু 1 ভাগ নিয়ে নেবে। আবার আমরা যে ভাত খাবো ওই ভাতের পয়সা ওখান থেকে কেটে নে, আমাদের থেকে কেটে নে। এই রুলটা আমাদের এখনো আছে। আচ্ছা, মানে ওয়ান কাইন্ড অফ আমাদের হিজড়াদের মধ্যে কেউ পয়সা কেউ মেরে খায় না। আচ্ছা, ওকে। আমি কাজে বাইরেছি, তো আমি আজকে 10,000 বা 1,000 টাকা কামাইছি, আমি আমার গুরুকে যাই বলবো যে আমি 1,000 টাকা কামাইছি। গুরু আমাকে অবিশ্বাস করবে না যে ও 5,000 কামাই আসলো, ও আমাকে 1,000 বললো। এই রেওয়াজটা, এইরকম অবিশ্বাস আমাদের মধ্যে নেই। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, যেটা বাচ্চা তোমরা চুরি করো, তোমার কথা কইতাছিলাম, মানে তোমরা যে কমিউনিটিটা, এটা হয়, এটা মানুষে কয় দেখে, এই মিথ্যাটারে তোমরা কোনোদিন চেষ্টা করছো না যে এই ভুল ধারণাটা আমাদের আপনাদের ছেলে মেয়ে, নারী পুরুষের মধ্যে যারা বাচ্চা হচ্ছে, বাচ্চাদেরকে শিখাচ্ছে যে হিজড়ারা বাচ্চা নিয়ে যা, ওদের সামনে যাবি না, ভুল, সম্পূর্ণটা ভুল, সম্পূর্ণটা মিথ্যা কথা। হ্যাঁ, আমরা কার বাচ্চা নিয়ে যাব? আমরা বাচ্চা দিয়ে কি করব? আমরা তো বাচ্চার কোনো উপায় নাই, কোনো সরকারি চাকরি নাই, কোনো একটা ভালো কোম্পানিতে আমাদেরকে চাকরি দেয় না, আমরা তোমার বাচ্চা নিয়ে গিয়ে আমরা কি করব? না, ওই যে এই আগরতলা শহরে বা ত্রিপুরা রাজ্যে কি এখনো তোমরা ধরো কোনো দোকানের কর্মচারী বা কোনো অফিসের জব করার জন্য এখনো কি তোমরা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না? না, না, তো কোনো দিনও কেউ ডেকে বলে না আয় চুমকি, তোকে আমি কাজ দেব, তুই কাজ কর। যেমন ধরো আপনি প্রশ্ন করেছেন, ভালো করেছেন। আমি যে 2001-এ না 2000 ঢুকার আগে আমাকে নিয়ে প্রেস ক্লাবে, আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হয়েছিল। হয়তো আপনারা পত্রিকা অফিসে যাচাই করলে পাবেন। আমি তখন আপনাদের মতো কোনো না কোনো মিডিয়া, কোনো না কোনো পত্রিকা অফিসে আমাকে প্রশ্ন করেছিল যে চুমকি তুমি কি কর্ম শিখেছো? আমি বলেছি আমি ড্রাইভারি শিখেছি। আমার থেকে আগরতলা ড্রাইভারি লাইসেন্সও আছে। হ্যাঁ, আমি বিগালসে থেকে ড্রাইভারি লাইসেন্স পেয়েছি। হ্যাঁ, কই তখন তো আমাকে মিডিয়ার কাছে আমি বলেছি আমি ড্রাইভারি জানি, আমাকে কেউ চাকরি দাও। আজকে এই যে 2024 চলছে, কেউ তো ডেকে বলছে না আয় চুমকি, হিজড়া হয়েছিস, কি হয়েছে, আয় আমার কাজ কর, আমার ড্রাইভারি কর। হ্যাঁ, তাহলে তো আমি করতাম। আমার অন্য হিজড়ারা করবে না করবে ওটা তো আমি জানি না। আপনাকে যদি আপনি ইউনিভার্সিটি পাস করে যদি প্রফেসরি লাভ করেন, আপনাকে যদি বলে যে রিক্সা গ্যারেজে চাক্কা মুছবা, তুমি কি যাইবা? তো আমাদের হিজড়াদের মধ্যে এমন, আমি যেই কাজ করব, আমি ড্রাইভারি শিখেছি, ড্রাইভারি কাজ করবো, আমার সব হিজড়া তো আর ড্রাইভারিতে আসবে না। আমার সব অন্য হিজড়ারা আরো উপর র্যাঙ্কে চাকরি পাওয়ার আশা করবে। আমার পিছনে যারা আসবে তারা শিক্ষা লাভ করে আসতেছে, ভালো ভালো কলেজ পাস করে আসতেছে। নাম বলবো না, কেন নাম বলবো? সে মানুষ হোক। আমরা তো এমনি সাধারণ পাবলিককেও আশীর্বাদ দিই, তোমাদের ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হোক। আজকের আপনার সাথে যে আমি এই শুটিংটা করছি, হ্যাঁ, এখানেও আমি আশীর্বাদ দিয়ে দিই আমার সারা ত্রিপুরা রাজ্যের মানুষ, ছোট বড় যারা পেটে আছে, তারা সুস্থভাবে জন্ম নেয়,
আমার মতন হিজড়া হয়ে যেন জন্ম না নে। বলুন এবার আপনার প্রশ্ন। ব্যাপারটা হয়েছে যে আমরা এই যে অভিশাপ আর আশীর্বাদ যেটা শুনি, যে হিজড়ার অভিশাপও লাগে আশীর্বাদও লাগে। যে কোনো মানুষ আশীর্বাদও মন খুশি করে দেয়, আর অভিশাপও মনে দুঃখ লাগলে দেয়, সে মানুষই হোক। আরে হিজড়ার মধ্যে তো মানুষই, হিজড়া তো আর অন্য আলাদা গ্রহ থেকে আইসে না, এটা আমাদের ভুল ধারণা। এই অভিশাপ আর আশীর্বাদ, এই যে লাগার ব্যাপারটা, এটা যদি তুমি একটু কো। আসলে ম্যাডাম প্রশ্নটা করেছো, ভালো করেছো। হ্যাঁ, এই আজকে থেকে 35 বছর আগেও আমি টিভি চ্যানেল করেছি, তখনও বলেছি যে আমাদেরকে একটু ভালোবাসা দাও। হ্যাঁ, আমার ত্রিপুরার মানুষ, আমার আগরতলার মানুষ, সবাই আমাদেরকে একটু ভালোবাসা দাও। আর আমরা কি করি, একটা বিয়ে হলে, একটা বাচ্চা হলে 2 পয়সার আশায় পাবলিকের বাড়ি যাই। হ্যাঁ, ওই পাবলিক যখন আমাদেরকে একটু নোংরা চোখে দেখে নোংরা বাসা করতে চায়, হ্যাঁ, দূর করতে চায়, তখনের আমলে বাচ্চার গালের মধ্যে গামছা ঢুকে দিছে, এমনও দেখেছি যে কান্নার আওয়াজ যদি হিজড়া পায়, হিজড়া তো আয়সা টাকা দাবি করবে, এমন সময় ছিল। তবে এখন না, এখন নেই। হ্যাঁ, এখন একটু পরিবর্তন হয়েছে, এখন বদলে গেছে। হ্যাঁ, এখন বদলে গেছে। এখন আমাদের কোলে বাচ্চা দেয়, আমরা আশীর্বাদ দিই যে তোমরা মানুষের মতো মানুষ হয়ে বড় হও। হ্যাঁ, গার্জিয়ানও বলে, হ্যাঁ সুমকি আশীর্বাদ দাও তোমরা, হ্যাঁ আমাদের ছেলেমেয়েরা যেন মানুষের মতো মানুষ হয়, লেখাপড়া হয়, বিদ্যা বুদ্ধি হয়, আমরা এই আশীর্বাদই দিই। হ্যাঁ, ওই যে অভিশাপ বলছো, কেউ যদি নোংরা ভাষা বলে, তখন মনে দুঃখ থেকে বা মনে দুঃখ লাগে, আবার কিছু পাইলাম না তোমার কাছ থেকে, তখন সেরা অভিশাপ দিয়ে দিই। মানে ওইটাই, হ্যাঁ, তখন অভিশাপ দিয়ে দিই। তো এইটাই অভিশাপ আর আশীর্বাদ সবটাই মনের ব্যাপার। অফ ক্যামেরায় গতকালকে যখন আমি তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম, তুমি একটা গীতা মহাভারতের একটা কথা কইছিলাম, মহাভারতের একটা স্টোরি, যে স্টোরিটা আমরা শুনছিলাম, এটা যদি একটু কও আর কি। গীতা মহাভারতের কথাটা যদি শুনতে যাও, আর আমরা কোত্থেকে জন্ম নিয়েছি, অনেকে যে তোমরা অভিশাপে জন্ম নিয়েছ, আশীর্বাদে জন্ম নিয়েছ। আসলে না, আমরাও কোনো মানুষের গর্ভেই জন্ম নিয়েছি, কোনো অভিশাপও না, কোনো আশীর্বাদও না। আপনারা নারী পুরুষরা যেমনি জন্ম নেন, আমরা এমনি জন্ম নিয়েছি। এর মধ্যে আমাদেরকে মানা না মানা, এই প্রশ্নটা আইব, না মানা আর না মানা। গীতার মধ্যে, আমাদের সনাতন ধর্মের মধ্যে, হ্যাঁ, এই গীতা মানি আমরা, যারা আমরা সনাতনীয় ধর্ম গ্রহণ করি, মানি, বিশ্বাস করি। গীতার মধ্যে লেখা আছে, কৃষ্ণ ছিল ভগবান, আর কৃষ্ণর মামা আয়ন ঘোষ ছিল নবনসুক। নবনসুক মানে কি, এখনকার যুগের ছেলেরা মেয়েরা জানে না, ওদেরকে জানিয়ে দিতে হবে। নবনসুক মানে হিজড়া মানে গোরমা মানে থার্ড জেন্ডার। এখন বর্তমানে আমাদেরকে ইংরেজি শব্দ বলে থার্ড জেন্ডার, আমরা থার্ড জেন্ডার। হ্যাঁ, আমরা গীতা যদি প্রথম সৃষ্টি হয়, গীতার মধ্যে আছে থার্ড জেন্ডার, মানে কৃষ্ণর মামা আয়ন ঘোষ ছিল থার্ড জেন্ডার। হ্যাঁ, তখন ছিল তাদের নাম নবনসুক। হ্যাঁ, এরপরে আসলো মহাভারত। হ্যাঁ, মহাভারতের মধ্যে রামের একটা ইতিহাস। রামের যখন ইতিহাস হলো, রামের যখন সৎমার অভিশাপে এই বনবাস চলে যাচ্ছে, আমরা হিজড়ারাও ছিলাম তখন আমরা হিজড়ারাও ছিলাম তো আমরা হিজড়ারাও ছিলাম দিদি ভাই, আপনারাও ছিলেন, নারী পুরুষ আমরা হিজড়ারা ওনাকে এগিয়ে দিতে গিয়েছিলাম। তখন এই মা সীতা আর রাম লক্ষ্মণ, তারা 3 জন নৌকায় ভ্রমণ করলো। নৌকায় উঠে গিয়ে সবাইকে আদেশ দিল, নারী পুরুষ গৃহে ফিরে যাও। এই কথা বলে রাম বনবাস চলে গেল। রাম বলে গেল না যে যারা না নারী না পুরুষ, তৃতীয় লিঙ্গের মানুষ, তোমরাও গৃহে ফিরে যাও, এই কথাটা বলে গেছে না। ওইখানে 14টা বছর
আমাদের তখনকার যুগের হিজড়ারা ওই জায়গাটাতে কাটাইছে, জীবন কাটাইছে। রাম যখন বনবাস থেকে 14 বছর পরে আবার ঘুরে আসলো ওই নদীর পারে, তখন দেখে হিজড়ারা, প্রথম দেখে হিজড়ারা, তখন বলল তোমরা এখানে কি? তখন হিজড়ারা বলল, ওনার প্রশ্নের উত্তরটা দিল যে আপনি তো নরনারীকে বলেছেন, আপনি তো নরনারীকে বলেছেন গৃহে ফিরে যাওয়ার জন্য। আমরা আপনার সাথে আজকে 14 বছর পরে আবার দেখা হলো আপনার সাথে, আমরা তো গৃহে ফিরে যাইনি, আমরা তো নরনারী না, আমরা তো হিজড়া, আমরা তো আয়ন ঘোষ, আয়ন ঘোষের বংশধর, আমরা তো আজকের 2024-এর ইংলিশ শব্দ থার্ড জেন্ডার। বাহ, হ্যাঁ, তখন রামে আমাদেরকে একটা আশীর্বাদ দিয়েছিল। মানুষ জানে, তবে জানে কিনা তাও আমি জানি না, তবে জানে এটা আমি শিওর। রামে আমাদের হিজড়া জাতিকে একটা আশীর্বাদ দিয়েছিল যে তোমরা আমার জন্য যখন 14টা বছর বনবাসে কাটিয়েছ, তোমাদেরকে একটা আশীর্বাদ দিলাম, তোমরা কলি যবনার জন্ম যখন নিবে তখন তোমরা যা মুখ দিয়ে যা বলবে তা লাগবে, আশীর্বাদ দিলে আশীর্বাদ লাগবে, অভিশাপ দিলে অভিশাপ লাগবে। আর আজকে আমি হিজড়া চুমকি আপনার মিডিয়াতে বলছি, দেখবেন মিলিয়ে। আর কেউ যদি আমাকে প্রশ্ন করতে আসতে পারে, হ্যাঁ, গীতা মহাভারত নিয়ে আসুক, মিলিয়ে দেখবে আমার কথাগুলা সত্য কিনা। ঠিক আছে, একদম। হিজড়া চুমকি, হ্যাঁ আমি হিজড়া চুমকি। মানুষ চুমকির জীবনে কোনোদিন কি প্রেম আইছে? প্রেম? ও মা, তুমি কি বললে দিদি ভাই, প্রেম কার জীবনে না আসে? এই যে আপনার সাথে আমি হাসি দিচ্ছি, এটাও একটা প্রেম। প্রেম না থাকলে আপনার সাথে আমি হাসবো কেন? ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। আমি সারা আগরতলা বাসীকে ভালোবাসি, বাহ, এত ভালোবাসি, আমি মরার পরে বাতাস হইয়া তাদের শরীরে আরাম দিতে চাই, ভালোবাসা দিতে চাই, এত ভালোবাসা আমার ভিতরে আছে। এখন যদি কেউ চুমকিরে, শিল্পী চুমকিরে ডাকে যে আসো আমাদের সঙ্গে করে গান করো, তাহলে তোমার রিপ্লাইটা কি দিত? আমি গান করব, আমি গান করতে ভালো লাগে। তোমার এমনিতে এই গান নিয়ে চর্চা বা রেয়াজ কিছু হয় বাড়িতে? হ্যাঁ, আমি হাঁটতেও গান গাই, আমি স্নান করতেও গান গাই, আমি রাঁধতে গেলেও গান গাই, আমার গানই ভালো লাগে। আমি এখন একটা গান শোনাবো। একদম একদম, আমি বাস কন্ট্যাক্টর। আমার নিজের লেখা গান, নিজের লেখা, নিজের সুর, নিজের কথা, মডেলও আমি করেছি। ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরা বিউটিফুল, মাঝে মাঝে উগ্রবাদী করে গন্ডগোল, করে গন্ডগোল। ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরা বিউটিফুল, মাঝে মাঝে উগ্রবাদী করে গন্ডগোল, করে গন্ডগোল। ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরা বিউটিফুল, হিন্দু মায়ের শীতের সিঁদুর, মুসলমানের নাকের ফুল, হিন্দু মায়ের শীতের সিঁদুর, মুসলমানের নাকের ফুল, সব জাতিতে মিল্লা থাকি, ত্রিপুরা তো বিউটিফুল, সব জাতিতে মিল্লা থাকি, ত্রিপুরা তো বিউটিফুল। ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরা বিউটিফুল, মাঝে মাঝে উগ্রবাদী করে গন্ডগোল, করে গন্ডগোল, মাঝে মাঝে উগ্রবাদী করে গন্ডগোল, করে গন্ডগোল। ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরাতে উঁচা উঁচা পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের অলি গলি আমরা সবাই। ত্রিপুরাতে উঁচা উঁচা পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের অলি গলি আমরা সবাই। সেইখানেতে মিল্লা থাকি, ত্রিপুরা তো বিউটিফুল, সেইখানেতে মিল্লা থাকি, ত্রিপুরা তো বিউটিফুল। ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরা বিউটিফুল,
মাঝে মাঝে উগ্রবাদী করে গন্ডগোল, করে গন্ডগোল, মাঝে মাঝে উগ্রবাদী করে গন্ডগোল, করে গন্ডগোল। ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরা বিউটিফুল, ত্রিপুরা বিউটিফুল। একদম শেষে যখন আয়া পড়ছি তখন একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, খুব ইচ্ছা করতে, করো না, করো। যে কখনো কোনোদিন মনে হয়েছে না যে জীবনটারে ঠিক এইভাবে না, একটু অন্যরকম ভাবে আর পাঁচটা মানুষ যেমন বাঁচতে চায় এরকম ভাবে আমিও বাঁচি? যেহেতু তোমার মধ্যে গুণ আছে, তোমার মধ্যে গানের গুণ আছে। না, আমি আমার জীবনে আমার মতন যারা হিজড়ারা আছে সবার জীবনে এটাই থাকে যে আমরা হিজড়া তো আমরা অনেক, একটা দুইটা না, খালি আমার জীবনটা না, আমরা সারা ইন্ডিয়ার মধ্যে কম না হলো 5 কোটি হিজড়া আছি। সারা ইন্ডিয়াতে আমরা কম না হলো 5 কোটি হিজড়া আছি, জন্ম নিয়েছি। হ্যাঁ, তো আমরা আর আলাদাভাবে বাঁচার এটা কোনোদিন শিশুবেলাও আমার ছিল না। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি এমনি, পাবলিক একটা ছেলে সুন্দর দেখলে খুব ভালো লাগে, একটা মেয়ে দেখলে খুব ভালো লাগে, কিন্তু হৃদয়ের ভালোবাসা আমরা হিজড়াদের জন্য, যে আমি এই ছেলেটাকে লাগতেছে, ও থেকে 100টা টাকা খুঁজে নেব, 500টা টাকা খুঁজে নেব, নিয়ে আমিও খাবো, আমার ঘরে যে আরো হিজড়া আছে ওদেরকেও খাওয়াবো, এইরকম ভালোবাসা আছে। নারী পুরুষ তারা যেমন একটা পোশাকের একটা স্টাইল আছে, যে পুরুষ যেমন শার্ট প্যান্ট পরে, নারী যেমন শাড়ি সালোয়ার পরে, তোমরা উভয় লিঙ্গ, ঠিক আছে, কিন্তু তোমরা আগে তুমি কইলে তুমি শার্ট প্যান্ট পরতা, কিন্তু এই যে তোমরা যারা কমিউনিটিতে আসো তারা শাড়ি কেন পরো, মানে নারীদের পোশাকটাই কেন তোমরা? আমরা হিজড়ারা নারীদের বেশটা বেশি বেশি ভালোবাসে। আচ্ছা, আমিও ভালোবাসি। ছোটবেলা আমি ভালোবাসতাম, কিন্তু প্যান্ট শার্ট, হ্যাঁ, খুব ভালো লাগতো, ছেলে ছেলে ভাব লাগতো। হ্যাঁ, পরে যখন গুরুরা বলল যে তুমি প্যান্ট পরো না, হ্যাঁ, যেমন ধরো আমার বাতাসি গুরুকে আমি বেশি মানি, উনি যতদিন বেঁচে থাকবে ততদিনও মানতে হবে, উনি মরে গেলেও ওনাকে মানতে হবে। হ্যাঁ, তাহলে উনি বলেছে তুই শাড়ি পর, তুই শাড়ি পিন, তোকে ভালো লাগবে। ওই আস্তে 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 আমিও শাড়ি পিনবি। আর আমরা হিজড়ারা সবাই বেশিরভাগ সালোয়ার কামিজ আর শাড়ি পরাটাই পছন্দ করে। সবার উদ্দেশ্যে ত্রিপুরার আমার ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আমি বলি, আমার ত্রিপুরার মধ্যে যারা জন্ম নিয়েছে তারা ভালো থাকুক, যারা লেখাপড়া করতেছে তারা উচ্চ শিক্ষিত হোক, আর যারা জন্ম নিয়ে আসবে তারা যেন সুসন্তান হয়ে মায়ের গর্ভের থেকে জন্ম নিয়ে আসে। আমি সুঙ্কির এই আশীর্বাদ রইল, যদি আমার আশীর্বাদ লাগে আমি এই আশীর্বাদ দিয়ে দিলাম। একদম শেষে আমার এখানে আয়া, আমার সঙ্গে তোমার কথা হইয়া, এই যে এত মানে আমরা গল্প আড্ডা করলাম, তোমার এই জায়গাটাতে এই সময়টা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আর এত ভালো লেগেছে আমাকে সবাই দেখতেছে, সবাই লাইক দিতেছে, শেয়ার দিতেছে, সবাই বলে চুমকি তোর গানগুলা দেখছি, তোকে ভালো লেগেছে, তখন আমার খুব ভালো লাগে, খুব ভালো লেগেছে। আজকে তো আপনার সাথে প্রোগ্রাম করে তাও আমার ভালো লেগেছে। হ্যাঁ, আরও প্রোগ্রাম করব, আমাকে ডাকবেন। একদম একদম একদম, সবাইরে অনেক অনেক থ্যাংক ইউ যে এই ভিডিওটা আপনারা দেখছেন, এবং টক উইথ ঋতু পডকাস্টে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আরও কিছু এরকম আরও অনেক সাবজেক্ট যদি আপনারা দেখতে চান, এমন প্রিয় মানুষটারে যদি দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন কারারে দেখতে চান। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টক উইথ ঋতু পডকাস্ট দেখতে থাকবেন। নমস্কার। নমস্কার।